প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডাক্তার স্বাক্ষর, আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির অগণিত দর্শক শ্রোতাকে। অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে জেনে নিতে চাই, সেটি হচ্ছে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া বলতে আসলে কি বোঝায়, আমরা যদি একেবারে সহজভাবে আপনার কাছ থেকে জেনে নিতে পারি। যে কোনো মানুষের যদি শ্বাস বন্ধ করে রাখা হয় কিছুক্ষণ পরে সে মারা যাবে স্বাভাবিকভাবে। কারো যদি আমরা মুখে বালিশ চাপা দিয়ে হোক বা যে কোনোভাবে হোক তার যদি দম বন্ধ করে রাখি সে মারা যাবে, এটি স্বাভাবিক। কিন্তু ঘুমের মধ্যে যখন কেউ ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলবে এবং সে বেঁচে থাকবে, এটাই স্বাভাবিক জীবন। কিন্তু কতগুলো কন্ডিশন যেখানে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যেতে লাগে, বন্ধ হওয়ার প্রচেষ্টা হয়, বন্ধ হওয়ার প্রক্রিয়াটা শুরু হয় এবং বন্ধ হওয়ার পর্যায়ে চলে আসে, কিন্তু বন্ধ হয়ে কিছু সময় অতিক্রম করলে কিন্তু মানুষ মারা যেত। আমাদের বডির অটোমেটিক সিস্টেমেই তাকে কিন্তু ঘুম থেকে তখন জাগিয়ে দেয়। তখন সে আবার শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে, তারপরে আবার সে ঘুমাতে থাকে। যখন ঘুমাতে যায় আবার তার শ্বাস প্রশ্বাসের পথটা বন্ধ হতে থাকে, বিশেষ করে আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তার ভেতরে অক্সিজেনের প্রবাহ, আমরা যে শ্বাস নেই অক্সিজেনের প্রবাহটা আমাদের ব্লাডে যা যাচ্ছে সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং একটা ক্রিটিক্যাল লেভেলে চলে আসার পর ব্লাডে যখন অক্সিজেন লেভেলটা একটা ক্রিটিক্যাল লেভেলে চলে যায় তখন সেম স্টিমুলাইটা বা সেটা পেয়ে যায় কিন্তু আমাদের ব্রেন, এবং ব্রেনে যখন ব্রেন অক্সিজেন স্যাচুরেশনটা কমে যায় তখন ব্রেন অটোমেটিক্যালি তাকে আবার ঘুম থেকে ভেঙে দেয়, ফলে সে আবার স্বাভাবিক ইয়েতে ফিরে আসে, নর্মাল জাগ্রত অবস্থায় চলে আসে, তখন আবার সে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেয়। এইভাবেই একটা মানুষ কিন্তু যারা ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া বলতে যেটা বোঝায় এটাকেই বোঝায়, এবং শ্বাস বন্ধ হওয়ার পরেও সে বেঁচে থাকার পথ হচ্ছে এটা, তাকে অটোমেটিক্যালি আবার ঘুম থেকে জাগিয়ে দিয়ে তাকে আবার বেঁচে রাখা। কিন্তু এর ফলে কি হয়, এর ফলে তার কিন্তু ঘুম যেটা সে 5 বা 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুম পারবে, এ পুরো ঘুমটাই তার ইন্টারাপ্টেড হচ্ছে। সে কখনোই একটা ডিপ স্লিপে যেতে পারছে না। একটা লেভেল স্টেজ 1, 2, 3, 4, 1 বা 2 পরে আবার সে 1-এ ব্যাক করে আসে, কিন্তু তার ফলে তার যে ঘুমের প্রয়োজন অর্থাৎ আমরা সাউন্ড স্লিপ বা কোয়ালিটি স্লিপ, আমরা যেটাকে কোয়ালিটি স্লিপ বলবো বা ডিপ স্লিপ বলবো বা ডেল্টা স্লিপ বলতে পারি, যেটাতে আমাদের শরীরের সকল ভাইটাল অ্যাক্টিভিটিগুলো এখান থেকে নিয়ন্ত্রিত হয়, সেটা থেকে সে ডিপ্রাইভ হচ্ছে। এই ডিপ্রাইভেশনের জন্য এটার ইম্প্যাক্ট তার সার্বিকভাবে শরীরের বিভিন্ন পর্যায়ে পড়বে এবং এর ফলে বিভিন্ন সমস্যার সে সম্মুখীন হবে। অনেকের নাক ডাকার সমস্যাও থাকে, সেটি কি এটির সাথে কোনো সম্পর্কিত কিনা? অবশ্যই নাক ডাকার দিয়েই কিন্তু আমরা প্রথম বুঝতে পারি যে মানুষটার এই সমস্যা আছে। এবং আমরা যারা স্লিপ অ্যাপনিয়া বা স্লিপ ডিজিজগুলো নিয়ে যারা কাজ করি তাদের কাছে যে রোগীগুলো আসে তাদের প্রথম কমপ্লেইনই আসে নাক ডাকার সমস্যা থেকে। বিশেষ করে একজন মানুষ, সে পুরুষ বা স্ত্রী হোক, তার হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো অপোনেন্ট যে থাকে তিনি এটা বুঝতে পারেন বেশি এবং কমপ্লেইন করেন, এবং তার জন্য ইনিশিয়ালি একজন মানুষ যখন নাক ডাকে সে কিন্তু বুঝতে পারে না, এবং তার পাশে যে ঘুমায় উনিই বুঝতে পারেন। এবং সেই জন্য আমরা কোনো রোগী আসলে রোগীর ব্যাপারে কখনো রোগীকে আমি জিজ্ঞাসা করি না যে আপনি নাক ডাকেন কিনা, এটা একটা আই থিঙ্ক এটা একটা বোকামির প্রশ্ন। সেই জন্য জিজ্ঞাসা করতে হবে তার পার্টনারকে, তখন উত্তর অবশ্যই আমরা পাবো। এবং একই প্রশ্ন যদি আপনি ওই রোগীকে করেন সে উত্তর সে জানে না যে নাক ডাকে, কিন্তু তার পাশে যে থাকে সে তার বেড পার্টনার, সে তার ওয়াইফ হতে পারে, তার কোনো রুমমেট হতে পারে, অথবা একজন সে প্লেনে জার্নি করছে পাশে যে প্যাসেঞ্জার বসে সেও নোটিশ করে যে তার নাক ডাকছে। এবং এই পর্যায়টা অবশ্য যখন অনেক বেশি পর্যায়ে সিভিয়ার অবস্থায় চলে যায়, নাকের অবস্ট্রাকশনটা অনেক বেশি পর্যায়ে চলে যায়, তখন সে রোগী সে নিজেও বুঝতে পারে যে তার নাক ডাকছে। কাজে আমরা বলতে পারি যে প্রাথমিক পর্যায়ে মাইল্ড বা মডারেট অবস্থায় যে নাক ডাকছে সে নোটিশ করে না, কিন্তু যে পাশে থাকে সেই জানতে পারে, এবং এটা নিয়ে তাদের একটার মধ্যে একটা ডিসহারমোনির সৃষ্টি হয়। এমনকি অনেক হাজব্যান্ড ওয়াইফকে আলাদা রুমে ঘুমাতে হচ্ছে এটার জন্য। এবং যখন সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন যে রোগী সেও বোঝে এবং রোগীর যে পাশে থাকে তিনিও বুঝতে পারেন। ফলে এই নাক ডাকার ব্যাপারটা নিয়ে প্রথমত আমাদের কাছে রোগীরা আসেন, এবং অনেকেই ঘুমের সমস্যা যে হচ্ছে উনি জানেন যে উনি ঘুম পারতেছেন, ঘুমের বুঝতে পারেন না যে তার ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে, কিন্তু নাক ডাকে, এটাই প্রাথমিক কমপ্লেন। কিন্তু এই পর্যায়টা যখন একদম সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন সে নিজে বুঝতে পারে তার ঘুম হচ্ছে না, তবে তার ইম্প্যাক্ট তার ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে সে অবজার্ভ করে। বিশেষত সে দিনের বেলা তাকে ন্যাপ নিতে হয়, অথবা সে দিনের বেলা বসে ঝিমুনি আসে, ঝিমাইতে থাকে, বা যেটাকে আমরা বলি ডে টাইম ড্রুজিং বা ডে টাইম স্লিপিনেস, এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস ডেভেলপ করে, এবং সে তার কর্মকাণ্ডের সময় বিশেষ করে অফিস টাইমে 12টা-1টার দিকে সে দেখা গেল সে নিজের রুমে একা বসে সে ঘুমিয়ে যাচ্ছে, এমনকি মিটিংয়ের মধ্যে সে ঘুমিয়ে যাচ্ছে, এবং
অ্যাজ এ হোল তার বিভিন্ন পর্যায়ে এবং গাড়িতে ঘুমিয়েছে এইগুলো আমরা অবজার্ভ করতে থাকি। তাহলে ডে টাইম স্লিপিনেস, নাইট স্নোরিং, এইরকম একটা পর্যায়ে নিয়ে যখন রোগীরা আমাদের কাছে আসে তখন আমরা একটা তার বিশেষ অবস্থা অবজার্ভ করার চেষ্টা করি, বেশ পর্যবেক্ষণ করি এবং কিছু আমরা হিস্ট্রি তার থেকে নিই এবং এটার একটা স্কোরিং সিস্টেম আছে তার, যে ডে টাইম স্লিপিনেসের স্কোরিং। ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া কিংবা স্লিপ অ্যাপনিয়ার এই সমস্যাগুলো আসলে প্রথমেই কিন্তু চিকিৎসকের শরণাপন্ন তারা হন না। সেক্ষেত্রে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তারা যদি আসলে চিকিৎসকের শরণাপন্ন না হয়ে থাকেন পরবর্তীতে তাদের কি কি সমস্যা হতে পারে? স্লিপ অ্যাপনিয়াটার আমরা অনেকভাবে গ্রেডিং, মাইল্ড, মডারেট, সিভিয়ার। সিভিয়ারটার আবার অনেক হাই লেভেল পর্যন্ত হতে পারে, যেখানে তার এয়ারওয়েটা এমনভাবে ক্লোজ হয়ে আসে তার অক্সিজেন সিচুয়েশন অনেক বেশি ফল করে যায় এবং তাকে আমরা অবশ্যই ওভারনাইট বা তার চেয়েও বেশি সময় বাইপেপ অথবা সিপেপ একটা যে কোনো একটা ডিভাইস দিয়ে তার অক্সিজেনেশনটাকে আনইন্টারাপ্টেড বা কন্টিনিউ রাখার চেষ্টা করি। কিন্তু যারা অনেকেই কিন্তু এটার সাথে কমপ্লায়েন্ট হন না, যারা একটু রেকলেস লাইফ লিড করে বা যারা একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে চান না, তারা অনেকে এটাকে নেওয়ার পরও, বোঝার পরও, কনভিন্স করার পরে এবং কাউন্সিল করার পরে এবং ফ্যামিলিদের সবাই তাকে রিকোয়েস্ট করে তারপরে সে নিচ্ছে বা নিচ্ছে না বা চান্স পেলে সে খুলে ফেলে বা ইউজ করতে চান না কন্টিনিউ। যখন ইউজ করতে চান না তখন তার শরীরে এই যেটা আপনাকে বললাম যে অক্সিজেনটা তো কমেই যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে যায়। তো একটা মানুষের লাইফে যে স্বাভাবিক জীবনযাপনের জন্য তার ব্লাডে একটা নির্দিষ্ট মাত্রার অক্সিজেন থাকতে হবে এবং নির্দিষ্ট মাত্রার কার্বন ডাইঅক্সাইডও থাকতে হবে, দুটাই প্রয়োজন। কিন্তু যখন এই পেশেন্টগুলোর যেটা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অথবা যাদের ওবেসিটি, হাইপোভেন্টিলেশন সিনড্রোম, তাদের মানে ভেন্টিলেশনটাও কমে যায়, একসাথে তো অবস্ট্রাকশন হচ্ছে এবং ভেন্টিলেশনটাও কমে যাচ্ছে, মানে তারা যে ব্রিদিং করতেছে ব্রিদিংটাও কমে যায়, তখন কি হয় এর ফলে তার বডিতে কার্বন ডাইঅক্সাইডের রিটেনশন হয় এবং অক্সিজেনটাও কমে যায়। এটার ইম্প্যাক্ট তা হার্টের উপর প্রথম পর্বে হার্ট, আগে তো ব্রেন ইমিডিয়েটলি সেটাকে রিজেক্ট করে এবং তাকে আবার জাগিয়ে দেয়, কিন্তু এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে এটা সবচেয়ে বেশি ক্ষতিকার ভূমিকা পাবে হচ্ছে আমাদের হার্ট, তারপরে কিডনি এবং তার ইন্টেস্টাইন এবং অন্যান্য অর্গানগুলো। এবং যাদের হার্ট অ্যাটাক হয়, যে পেশেন্টগুলো কার্ডিওলজিস্টদের কাছে যান হার্ট অ্যাটাক নিয়ে অথবা হার্টের সমস্যা নিয়ে, ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে, তাদের মোস্ট অফ দ্য পেশেন্ট তাদের হিস্ট্রিতে দেখা যায় স্মোকিং হিস্ট্রি অথবা তাদের যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই হিস্ট্রিগুলো আছে এবং আমরা মোস্ট অফ দ্য পেশেন্ট রেফারেল পাই কিন্তু কার্ডিওলজিদের কাছ থেকে এইগুলো, এবং তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। ফলে একে তো তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য যে প্রবলেম সেটা হচ্ছে, পাশাপাশি তার কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর অনেক গুণে বেড়ে যাচ্ছে এবং এই সব কিছু মিলেই এবং যাদের ওবেসিটি, কোমরবিডিটি বেশি, তাদের কিন্তু এটা মৃত্যুর ঝুঁকিটা আরও অনেক বেশি। ওবেসিটি ইটসেলফ এ রিস্ক ফ্যাক্টর ফর দ্য মর্টালিটি। সেক্ষেত্রে যেমন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এদিকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং মরবিডলি ওবেস, তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক বেশি এবং তারা যদি এইগুলো আমরা যে অ্যাডভাইসগুলো দিচ্ছি সেগুলো না মেনে চলেন এবং ওয়েট রিডাকশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে একমাত্র রিভার্সিবল কম্পোনেন্টই হচ্ছে ওয়েট রিডাকশন। এই ওয়েট রিডাকশনটা কিন্তু নিজেদের হাতে আমরা কন্ট্রোল করে আমরা স্যার এই চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো, তার আগে স্যার আমরা যদি একটু পরীক্ষা নিরীক্ষার বিষয়ে আসি, যে চিকিৎসকের কাছে গেলেন তারপরে কি পরীক্ষার মাধ্যমে আসলে তিনি নিশ্চিত হতে পারবেন, কারণ অনেক সময় দেখা যায় রোগীরা আসলে চিকিৎসকের কাছ থেকে নিশ্চিতকরণ পরীক্ষাটি জানতে চায়, সেক্ষেত্রে তাদের আসলে কোন পরীক্ষাটি এখন পর্যন্ত সম্মুখীন হতে হবে? এখন পর্যন্ত স্লিপ অ্যাপনিয়া আমার যেহেতু একটা মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকি বহন করে, একটা ডেঞ্জারাস ইস্যু, সারা ওয়ার্ল্ড ওয়াইড প্লাস 100 মিলিয়ন মানুষ এই স্লিপ অ্যাপনিয়াতে ভুগছে, কাজেই তাদের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড লেভেল অফ টেস্ট, যেটা গোল্ড টেস্টও বলতে পারি, সেটা আমরা করে থাকি, সেটা হচ্ছে পলিসমনোগ্রাফি, ওভারনাইট পলিসমনোগ্রাফি। এবং সেই পলিসমনোগ্রাফির মাধ্যমে কিন্তু তার আমরা বেসিক ডায়াগনোসিসটা এখান থেকেই চলে আসে। আর কেন হচ্ছে এই স্লিপ অ্যাপনিয়া, সেটার কারণ খোঁজার জন্য আমরা অনেকগুলো টেস্ট করে থাকি, কিন্তু মূলত তার যে স্লিপ অ্যাপনিয়া হয়েছে এবং তার চিকিৎসা কোন লেভেলের চিকিৎসা প্রয়োজন সেটাকে নির্ধারণ করার জন্য আমাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নির্ধারণের জন্য পলিসমনোগ্রাফি, ওভারনাইট পলিসমনোগ্রাফি ইজ এনাফ, এবং সেটা আমরা আমাদের ল্যাবগুলোতে প্রতি রাতে একটা করে টেস্ট করে থাকি এবং সারা পৃথিবীতে এটা এখন অনেক বেশি বহুল পরিচিত এবং রোগীদের মধ্যেও এবং সাধারণ মানুষের মধ্যে, ডাক্তারদের মধ্যে ব্যাপারে অনেক কনসাসনেস চলে আসছে যে যাদের আমরা এই সমস্ত প্রবলেমগুলো পাচ্ছি আমাদের কাছে আসতেছে, তাদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি পলিসমনোগ্রাফি এবং বা স্লিপ টেস্ট, ওভারনাইট স্লিপ স্টাডি করে আমরা বুঝতে পারি। স্লিপ স্টাডিকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা ফার্স্ট হচ্ছে পলিসমনোগ্রাফি, সেকেন্ড পার্ট হচ্ছে যে আপনার টাইট্রেশন থেরাপি, টাইট্রেশন স্টাডি, যেখানে আমরা প্রথমে তার নির্ণয় করি তার স্লিপ অ্যাপনিয়ার মাত্রাগুলো, তার এইসব ব্রেন অ্যাক্টিভিটি, তারপরে আমাদের অক্সিজেন ফ্লো, হার্ট রেট,
পালস রেট এবং অন্যান্য যে প্যারামিটারগুলো, এবং সেখান থেকে তার বডির মুভমেন্ট এভরিথিংগুলোকে ক্যালকুলেট করে আমরা নির্ণয় করি তার স্লিপ অ্যাপনিয়াটা। দ্বিতীয় পর্যায়ে যে আমরা যখন দেখি তার স্লিপ অ্যাপনিয়ার ডায়াগনোসিস হয়ে গেল, রাতের দ্বিতীয় পর্যায়ে 3টা বা 4টার দিকে আমরা তাদেরকে টাইট্রেশন থেরাপির মাধ্যমে একটা ডিভাইস লাগিয়ে দিই। সাধারণত আমরা সিপেপ বা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার যে ডিভাইসটা, এটা দিয়ে তখন তাকে দেওয়ার পরে তার এই যে মাত্রাটা, স্লিপ অ্যাপনিয়ার মাত্রাটা ইউজ করার পরে বা শুরু করার পরে কিছুক্ষণের মধ্যে কম পর্যায়ে নেমে আসে। এবং প্রথম দিকে যখন আমরা টেস্টটা করি তখন তার অক্সিজেন লেভেল লোয়েস্ট কততে পৌঁছেছিল, কোন ক্রিটিক্যাল লেভেল, সেটা আমরা নোট করে রাখি। এবং আফটার সিপেপ টাইট্রেশন স্টাডির পরে ওটা স্বাভাবিক অবস্থা কোন লেভেল পর্যন্ত মেনটেন করতে পারছে, এটা আমাদের মেইন টার্গেট থাকে। একটা অপটিমাম লেভেল অফ অক্সিজেনও রাতে সে মেনটেন করতে পারে ব্লাডে, সেই লেভেল পর্যন্ত প্রেশারটাকে আমরা সেট করে তার জন্য আমরা একটা নির্ধারণ করে দিই, পরবর্তী রিপোর্টে এটা উল্লেখ করি, এবং সেটার মাধ্যমে আমরা তাকে তার বাসায় ইউজ করার জন্য এই ডিভাইসগুলোকে আমরা অ্যাডভাইস করে থাকি। ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, এই ধরনের অবস্থার সম্মুখীন যদি হন, সেক্ষেত্রে আসলে তার আশেপাশের লোকজন যারা থাকবেন তাদের ক্ষেত্রে কি করণীয়, ঠিক সেই অবস্থাটির কথা যদি একটু আমরা জানতে চাই। স্লিপ অ্যাপনিয়া পেশেন্ট স্বাভাবিকভাবে একজন পুরুষ মানুষের এর বেশি হয়, তার স্ত্রী সে পাশে থাকছে, তাকে তো প্রথমে এটা নোটিশ করতে হবে এবং তারা ডাক্তারের কাছে আসবে। হ্যাঁ, ইমিডিয়েটলি ওখানে তার কিছুই করার নাই, তাকে এটা নোটিশ করা যে তার স্নোরিং হচ্ছে। অনেক ক্ষেত্রে স্নোরিং তার স্লিপ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ছাড়াও অনেক কারণে হতে পারে। হ্যাপি স্নোরার আছে, এবং যাদের নেজাল ব্লকেজ থাকে, নেজাল বোনের যে ডিএনএস থাকে তাদের হয়, এবং যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে, নাক বন্ধ হয়ে আসে, তাদেরও হচ্ছে। কাজে আমরা রিভার্সিবল কম্পোনেন্ট যেগুলো আমাদের হাতে আছে সেগুলোকে আমরা নির্ণয় করি। তবে যে পাশে থাকবেন তার প্রথম দায়িত্ব হচ্ছে এটাকে অবজার্ভ করা। আসলে এটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবার জন্য যে জায়গাটি, আপনার কাছ থেকে আমরা সেরকম কিছু কথাই শুনছিলাম। সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে এর? হ্যাঁ, এটা একটা জনগুরুত্বপূর্ণ বিষয় এই জন্যই যে আমরা যে মানুষগুলোর এই অসুখ আছে তারা যদি স্বাভাবিক জীবনে যে কর্মকাণ্ডগুলো করেন সেগুলোতে এটা প্রভাব পড়ে। ধরুন একজন পাইলট বা একজন লং হল ড্রাইভার বা একজন ইঞ্জিনিয়ার যে খুব রিস্কের কাজ করতেছে, তাদের যদি এই স্লিপ অ্যাপনিয়াটা থাকে, তাই না, তাহলে ওই সমস্ত কিন্তু সবাই ওটার আন্ডার যারা আছে সবাই কিন্তু ইন ডেঞ্জার। হ্যাঁ, এই জন্য এই যে কোনো আমরা এখন অনেক ক্ষেত্রে অনেক দেশে করেছে যে সার্ভিস এন্ট্রিতে সাধারণত এগুলোকে চেক করে নেওয়া হয় যাতে এন্ট্রি পয়েন্ট এই ডিসগুলো আছে কিনা। এছাড়া যে কোনো অফিসে ধরেন অফিসের সাধারণত যারা বস লেভেলে থাকেন, বিশেষ করে এমডি বা সিও, তাদের মধ্যে আমরা এটা বেশি পেয়ে থাকি এই ডিজিজটা। হ্যাঁ, কাজে তাদের ক্ষেত্রে যদি এটা থেকে যায় তাহলে অনেকগুলো ইম্প্যাক্ট পড়বে। আমরা আগে শুরুতে বলেছিলাম, এখন বলছি, যেটা হলো যার স্লিপে আপনি থাকবে তার তো আমরা বললাম ডে টাইম স্লিপিনেস একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং এটার পাশাপাশি আমরা দেখি যেটা তার ল্যাক অফ কনসেন্ট্রেশন, তারপরে আসে আপনার মেমোরি, বিশেষ করে সে ফরগেটফুলনেস ডেভেলপ করে, হ্যাঁ, এবং ছোট ছোট ক্যালকুলেশন করতে অনেক সময় তার ভুল হয়ে যাচ্ছে, এবং তার ল্যাক অফ কনসেন্ট্রেশন ইন দ্য ওয়ার্ক, সব কিছু মিলে একজন মানুষের ডেইলি যে কোয়ালিটি অফ লাইফ সেটাই কিন্তু ফল করে যায়। এবং এর ফলে তার দ্বারা একটা অফিসের যে সার্ভিসটা পাওয়ার কথা, যেটুকু ডেভেলপমেন্ট হওয়ার কথা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে। আমরা স্যার এই বিষয়গুলো নিয়ে জানবো এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে আরও জানবো। তবে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আসলে রোজা রেখেও স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে আসলে আমরা ওজনটা কমাতে পারি। রোজায় দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষের খাবার দাবার এত বেশি থাকে, তখন তাদের এই যে ওজন কমানোর থেকে দেখা যায় যে বেড়েই যাচ্ছে বেশি। নর্মাল যে ওজনে সে রোজা রাখা শুরু করেছিল, দেখা যায় 30 দিন পর তার ওজনটা অনেক সময় দেখা যায় বেড়েও যায়। যারা এই ধরনের টেন্ডেন্সি যে আসলে রোজা রেখে ওজন কমাবে, তাদের মধ্যে দেখা যায় যে তারা কোনো বেলার খাবার স্কিপ করে যায়। দেখা যায় যে সেহরির খাবারটা সে খেলো না, তখন দেখা যায় দীর্ঘ সময় 20-25 ঘন্টা দেখা যায় যে তার কিন্তু যে খাবারটা খেলো না, তখন কিন্তু তার শরীরে ইন্টারনাল অর্গানের উপরে অনেক চাপ পড়ে এবং মেটাবলিক যে রেটটা তো স্লো হয়ে যায়। তো এই জন্য আমাদের যদি রোজা রাখি, তো সেই ক্ষেত্রে আমাদের রোজার যে নিয়ম অনুযায়ী ইফতার, ডিনার, সেহরি এভাবেই কিন্তু খেতে হবে, কিন্তু পোষণটা কম করে খেতে হবে। আমাদের শারীরিক যে ওজন উচ্চতার উপর নির্ভর করে যে ক্যালোরি আমাদের
বডির জন্য দরকার সেই পরিমাণটাই নিতে হবে। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চায় রোজা রেখে তাদের উদ্দেশ্যে থাকবে যে চিনি মিষ্টি জাতীয় খাবারগুলো একদমই হচ্ছে বাদ দিতে হবে। যদি আমরা প্রকৃতি থেকে যে সুগারটা কিন্তু আমরা ফল থেকেই পেয়ে থাকি, তো আমরা যদি ফল নেই তাহলে কিন্তু প্রকৃতি থেকে যে সুগারটা সেটা আমাদের এসে যায় এবং দেখা যায় যে ইলেকট্রোলাইট যে আমাদের বডিতে দরকার হয় রোজা রাখার পরে অনেকক্ষণ কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফলটা যদি আমরা খাই তো সেই ক্ষেত্রে ইলেকট্রোলাইট কিন্তু ব্যালেন্স হয়। তো ইফতারিতে শুরুতে যারা আমরা এই ডায়েটে আছি বা ওজন কমাতে চাচ্ছি তারা একটু লেবুর শরবতের সাথে আমরা একটু মধু মিক্সড করে এটা একটা শরবত নিতে পারি। আবার হচ্ছে আমরা এটা ডাবের পানি নিতে পারি। এটা রেগুলার বেসিসে না, এক একদিন এক এক রকম করে নিতে পারি। বা আমরা ঘরের তৈরি যে ফলের জুস করে নিতে পারি। ব্লেন্ডার না ইউজ করে আমরা হাতে তৈরি করে নিলে সেটার মধ্যে পাল্পগুলো পাওয়া যায়, মানে ফাইবারটা আমরা পাবো। এর সাথে যদি আমরা দেখা যায় যে প্রোটিন, মানে আমাকে চিন্তা করতে হবে যে আমার ব্যালেন্স ডায়েট, মানে আমার সমস্ত রকম যে 6টা যে উপাদান আছে খাবারের সেই 6টা উপাদান আমরা পাচ্ছি কিনা, কোনোটা বাদ পড়লো কিনা। তো আর যারা ওজন কমাতে চায় তাদের একটু ফাইবার রিচ ফুড হতে হবে। তো আর কার্বোহাইড্রেটটা একটু কমিয়ে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো যদি আমরা শরবত নিলাম, এরপর একটা খেজুর নিতে পারি। কেউ প্রোটিনের সোর্স হিসাবে কিন্তু আমরা একটা ডিম পোস্ট অথবা একটা ডিম সেদ্ধ নিতে পারি। এর সাথে যদি আমরা ছোলাটা ট্রেডিশনাল যে আমরা ভুনা করি মশলা দিয়ে, সেটা না নিয়ে যদি আমরা ছোলাটা সিদ্ধ করে নেই, এর সাথে যদি মিক্সড সালাডটা নিই, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ফুলফিল আমার ইফতার হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা নামাজে চলে যাওয়ার পরে যদি এসে আমরা ফলটা নিতে পারি, মানে যদি মিক্সড ফ্রুট মানে কি বলে সালাদ, এটা যদি নেই তো সেটা এক বাটি আমরা খেতে পারি। আর অথবা যদি কেউ মিক্সড না খেতে চায় সেই ক্ষেত্রে আপেল, নাশপাতি, মালটা এই টাইপের ফলগুলো সে নিতে পারে। ডিনারে অনেক সময় দেখা যায় যে এই ইফতার করার পরে অনেক সময় অনেকের মানে সেই ক্ষুধা লাগার যে একটা অনুভূতি সেটা কিন্তু আসে না, তখন সেটা সে খায় না। তখন আমরা যদি চিন্তা করি যে না মানে ভারী ধরনের কোনো খাবারে যাবো, আমরা লাইট খাবারের কথা চিন্তা করি, তো সেই ক্ষেত্রে আমরা 1 কাপ হচ্ছে স্কিম মিল্ক মানে নন ফ্যাট মিল্ক নিতে পারি, অথবা আমরা 1 বাটি স্যুপ নিতে পারি। এভাবে যদি আমরা রাতের ডিনারটা শেষ করে ফেলি, রাতের ডিনারটা অবশ্যই হচ্ছে 10টা সাড়ে 10টার মধ্যে শেষ করতে হবে। এরপরে আমরা একটা ভালো ঘুম দিতে হবে। ঘুম যদি ভালো না হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সারাদিনে কিন্তু আপনার শরীরটা ভালো থাকবে না এবং খাবারের যে এই হজমের ব্যাপারটাও এখানে কিন্তু ঘুমের সাথে জড়িত। এরপর সেহরিটা অনেকের দেখা যায় যে এই যে যারা ওজন কমাতে চায় তখন তারা ডিনারটা স্কিপ করে সেহরিটা দেখা যায় 2টার দিকে বা 1টার দিকে খেয়ে ফেলে। এভাবে না করে যদি আমরা সেহরিটা হচ্ছে একদম শেষ সময়ের আগে খাই, তখন এই যে দীর্ঘ সময়ে প্রায় 14 ঘন্টার মতন, তখন আমাদের কিন্তু শরীরটা খারাপ লাগবে না। এবং সেহরিতে যারা হচ্ছে ওজন কমাতে চায় তারা একদমই কার্বোহাইড্রেটটা কম নিতে হবে, পোষণটা কম নিতে হবে এবং ভেজিটেবলটা একটু বেশি পরিমাণ নিতে হবে। এবং কেউ চাইলে খাওয়ার শুরুতে হচ্ছে ইসবগুলের ভুসি একটু 2 চামচ বা 3 চামচ এক গ্লাস পানিতে গুলিয়ে খেয়ে তারপর হচ্ছে খাবারটা শুরু করলে এই যে ফাইবারের চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যায় এবং দীর্ঘক্ষণ হচ্ছে আপনাকে পেটটা একটা ভরা একটা অনুভূতি দিবে এবং ক্লান্তি তখন আসবে না। এরপরে যে ট্রেডিশনাল যে আমাদের যে ভাত, রুটি, সবজি এই ধরনের খাবারটা নিতে পারে। আর যদি সে সেটা না চায় তো সেই ক্ষেত্রে ওটস, দুধ, কলা এভাবে নিয়ে সে হচ্ছে সেহরিটা ফিল আপ করতে পারে। এবং পানিটা হচ্ছে একটু মানে ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনার 12 থেকে 14 গ্লাস পর্যন্ত হচ্ছে কি না সেটা দেখতে পাবেন। বারে এই জন্য হচ্ছে প্রতি ঘন্টায় 1 গ্লাস পানি যদি খাই তাহলে দেখা যাবে আমাদের এই যে পানির যে একটা ডিহাইড্রেশনে যে হয় সেটা কিন্তু আর হবে না। এর সাথে যদি সে একটু যোগা বা এক্সারসাইজ করতে পারে তো সেই ক্ষেত্রে আরও ভালো ফলাফল সে পাবে।
স্যার আমরা কথা বলছিলাম ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া বিষয়টি নিয়ে, সেক্ষেত্রে আসলে এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে বাংলাদেশে? হ্যাঁ, আমরা যেটা বলেছি আগে যে আমরা যদি তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নির্ণয় করি পলিসomnoগ্রাফির মাধ্যমে, তারপরে তার ক্ষেত্রে আমরা চিকিৎসার পর্যায়ে চলে যাই। তার ইমিডিয়েট যে প্রবলেমটা সেটা তাকে অ্যাটলিস্ট তাকে একটা সাউন্ড স্লিপ ইনশিওর করা, হ্যাঁ, সে রাতে নাক ডাকা বন্ধ হওয়া এবং তার সাউন্ড স্লিপ ইনশিওর করা, এটা আমাদের ফার্স্ট টার্গেট থাকে, হ্যাঁ, ফার্স্ট গোল থাকে। এই জন্য আমরা তাকে প্রথমেই অ্যাকর্ডিং টু তার সিভিয়ারিটি এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড লেভেল এবং কোমরবিডিটির কথা চিন্তা করে তাকে একটা ডিভাইস দিই যেটা ওভারনাইট স্লিপে সে ইউজ করবে, সেটা সিপেপ অথবা বাইপেপ। সিপেপ এবং বাইপেপ দুটাই প্রায় পাশাপাশি দুটাই ডিভাইস, বাট সিপেপটা কন্টিনিউস ওয়ান ওয়ে প্রেশার শুধু দিয়ে যায়, ইন্সপিরেটরি প্রেশারটা দিয়ে যায়, আর বাইপেপে বাট ইন্সপিরেটরি অ্যান্ড এক্সপিরেটরি দুইটা লেভেলে প্রেশারটা দিয়ে এবং সেটা তার স্লিপ অ্যাপনিয়ার টাইপ অনুযায়ী এবং সিভিয়ারিটি অনুযায়ী আমরা নির্ধারণ করে থাকি। এটা হলো ইনিশিয়ালি তাকে আমরা দিয়ে দিলাম, কিন্তু হাউ লং সে এই কন্টিনিউ করবে, তাই না? এই সারা জীবন ধরে কি সে তাহলে এই সিপেপ বা বাইপেপ মেশিনে থাকবে? তা কিন্তু নয়। সেই জন্য আমাদের অন্য ট্রিটমেন্টগুলো তাকে পাশাপাশি করতে হবে। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হাই রিস্ক প্রেগন্যান্সি বলতে আমরা সাধারণত বুঝি যদি মা এবং বাচ্চা দুজনেই যদি গর্ভাবস্থায় বা গর্ভ পরবর্তী অবস্থায় যদি ঝুঁকিতে থাকে, কেমন ঝুঁকি? তার মর্টালিটি হতে পারে, তার মৃত্যু হতে পারে, অথবা কোনো ধরনের গর্ভাবস্থার জন্য তার জটিলতা দেখা দিতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।